পশ্চিমা বিভিন্ন মতাদর্শ দ্বারা আমরা এত বেশি প্রভাবিত যে যখন আমরা ইসলামের কথা বলি দেখা গেছে আমরা নিজেরাও ওই মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়েই ইসলামকে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, আমরা যখন ইসলামী শাসনের কথা বলি, তখন আমরা দেখাতে চাই যে ইসলামী শাসন আসলে কিভাবে দেশ আরও উন্নত হবে, পৃথিবী আরও এগিয়ে যাবে। এই উন্নত হওয়া এবং এগিয়ে যাওয়ার পিছনে যে বিষয়গুলোকে আমরা মানদণ্ড হিসেবে গ্রহণ করি সেগুলোও কিন্তু পশ্চিমা আইডিওলজি থেকে এসেছে। এক্ষেত্রে আমি বস্তুবাদের কথা বলতে পারি। বস্তুবাদ দ্বারা প্রভাবিত হয়ে আমরা নিজেরাও বাহ্যিক যে উন্নয়ন সেটিকে এই উন্নয়নের মাপকাঠি হিসেবে ধরে নিয়েছি এবং যখন আমরা ইসলামী রাজনীতির কথা বলি, ইসলামী সরকারের কথা বলি, তখন আমরাও দেখাতে চাই ইসলামী রাজনীতি বা ইসলামী সরকার কিভাবে দেশকে বস্তুগত দিক থেকে আরও উপরে নিয়ে যাবে। অথচ বস্তুগত দিক থেকে উন্নত হওয়াটা ইসলামের দৃষ্টিতে প্রকৃত উন্নয়ন নয়। বস্তুগত দিক থেকে সুখী হওয়াটা প্রকৃত সুখ নয়। এই যে আমাদের পরাজিত মানসিকতা, পশ্চিমাদের যে সমস্ত আইডিওলজি রয়েছে সেগুলোর দ্বারা প্রভাবিত হয়ে ইসলামকে ব্যাখ্যা করতে চাওয়ার যে প্রবণতা, এটি থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমরা ইসলামকে কখনোই বিজয় করতে পারবো না। আমরা প্রায় সময় দেখি যে ইসলামের পরাজয়ের পিছনে দেখানো হয় যে মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণেই তারা পরাজিত। আসলে বিষয়টি মোটেও এমন নয়, বরং মুসলিমরা পরাজিত হওয়ার কারণেই তারা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়েছে। আপনি যদি বিষয়গুলো একটু উপলব্ধি করার চেষ্টা করেন তাহলে হয়তো বা প্রসঙ্গটা বুঝতে পারবেন। জ্ঞান বিজ্ঞানে মুসলিমরা অনুন্নত। মুসলিমরা অনুন্নত আপনি কিভাবে বলবেন? অনেক বড় বড় মুসলিম বিজ্ঞানী যাদেরকে আমরা চিনি, যারা ইভেন বর্তমান যে আমরা সো কল্ড উন্নত পৃথিবী, এই পৃথিবীর পিছনে যাদের ভূমিকা আছে। এক্ষেত্রে আমি ভারতের পরমাণু বিজ্ঞানী আব্দুল কালাম আজাদের কথা বলতে পারি। উনি কিন্তু মুসলিম ছিলেন, কিন্তু উনার এই অবদান সেটি তো এখন মুসলিমদের জন্য একটি থ্রেট। তাহলে মুসলিমরা জ্ঞানী বিজ্ঞানে উন্নত হয়ে আসলে ফায়দা কী? আপনি যদি সেকুলারিজম, ন্যাশনালিজম দ্বারা আবদ্ধ থাকেন, আপনি যদি সেকুলারিজম এবং ন্যাশনালিজমের যে কনসেপ্ট সেটিকে গ্রহণ করে নেন, সেক্ষেত্রে আপনি তো আর এই কথা বলতে পারেন না যে মুসলিমরা জ্ঞানী বিজ্ঞানে পিছিয়ে আছে। আপনারা তখন বলতে হবে যে বাংলাদেশ জ্ঞানী বিজ্ঞানে পিছিয়ে আছে, ভারত জ্ঞানী বিজ্ঞানে পিছিয়ে আছে, পাকিস্তান জ্ঞানী বিজ্ঞানে পিছিয়ে আছে। তখন আপনাকে রাষ্ট্রের নাম ধরে ধরে কথা বলতে হবে, কারণ আপনি অলরেডি কনসেপ্ট মেনে নিচ্ছেন। আপনি তো মুসলিমদের যে একতা, মুসলিমদের যে উম্মাহ হওয়ার যে কনসেপ্ট সেটাকে আপনি গ্রহণ করতেছেন না। তাই যে সমস্ত ব্যক্তির এসব কথা বলে তাদেরকে প্রথমে এই প্রশ্নটি করতে হবে, তাহলে কি আপনি মুসলিমদের উম্মাহ কনসেপ্টে বিশ্বাস করেন? সেক্ষেত্রে কি আপনি সেকুলারিজম, ন্যাশনালিজম এগুলোকে কি আপনি ডিনাই করতে পারবেন? তাহলে আমরা বুঝতে পারতেছি আসলে আমাদের সমস্যাটা হলো যে আমরা বুদ্ধিভিত্তিকভাবে অনেক বেশি পিছিয়ে। আমরা নিজেরাই জানি না আসলে আমরা কী ধারণ করি বিশ্বাসের জায়গা থেকে এবং আইডিওলজির জায়গা থেকে। আমরা একদিকে ইসলামের কথা বলতেছি, অন্যদিকে ইসলামকে আমরা ব্যাখ্যা করতেছি পশ্চিমা বিভিন্ন আইডিওলজির আলোকে। তাই ইসলামের বিজয়ের জন্য জ্ঞানী বিজ্ঞানে এগিয়ে আমাদেরকে অবশ্যই যেতে হবে। সেই জ্ঞানী বিজ্ঞানে আগানোর প্রথম ধাপটি হলো আপনার নিজের ধর্মকে আপনার ভালোভাবে বুঝতে পারা এবং বিভিন্ন আইডিওলজিগুলোকে ভালোভাবে খণ্ডন করতে পারার সে যোগ্যতা আপনার অর্জন করা। এটা ছাড়া আসলে মুসলিমরা জ্ঞানী বিজ্ঞানে উন্নত হলে সেটা মুসলিমদের কাজে আসবে না, কারণ সে এখন আর মুসলিমদের রোল প্লে করতেছে না, সে রোল প্লে করতেছে তার নিজের দেশের বিভিন্ন জাতি রাষ্ট্রের, যেটি আসলে আলটিমেটলি মুসলিমদের কোনো কল্যাণে আসবে না।